আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মূলত ওই ভিডিওটা বানাইতেছি একটা বিষয়ের উপর আমার বাংলাদেশ ছেড়ে আসার পর থেকে শেষ 5 থেকে 6 বছর রানিং আমার বিদেশে পড়াশোনার। তো বিষয়টা হচ্ছে ট্রাফিক, ট্রাফিক সিগন্যাল বলেন আর ট্রাফিক জ্যাম বলেন, ট্রাফিক রুলস বলেন, যেটা বলেন ট্রাফিক নিয়ে আমি এই বিষয়টা নিয়ে আসলে কম্পেয়ার করার অনেকবার ট্রাই করছি কম্পেয়ার করার জন্য। ধরেন শেষ আওয়ামী লীগ শেষ 15 থেকে 16 বছর শাসন করছে, এরপর এখন নতুন গভর্নমেন্ট, এর আগে যেসব সরকার ছিল বিএনপি, আওয়ামী লীগ বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এরাই তো বাংলাদেশের ক্ষমতা ছিল। কিন্তু আমার একটা জিনিস সবচেয়ে বেশি কনফিউজিং লাগছে, সেটা হলো প্রতি বছর রোড অ্যাক্সিডেন্ট এবং কি সুন্দরভাবে সঠিকভাবে ট্রাফিক সিগন্যাল না থাকার কারণে, না মানার কারণে, এবং ট্রাফিক যে রুলস অ্যান্ড রেগুলেশন, রোডের রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো আসলে সঠিকভাবে না মানার কারণে শুধুমাত্র যে রোড অ্যাক্সিডেন্ট হয় তা না, এবং এর পাশাপাশি অনেক দুর্ঘটনা ঘটে, যেটার জন্য দেশ একটা ইকোনমিকভাবে বিশাল ক্ষতিগ্রস্ত হয়, এরপরে পরিবেশগতভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপরে আরেকটা জিনিস হলো, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে প্রোডাকশন, ট্রাফিক এরকম একটা ট্রাফিক যদি জাস্ট অনলি ফিউ আওয়ার্স কয়েক ঘন্টার জন্য হয়, একটা দেশ সেটাকে সহজে আমার কাছে মনে হয় যে সহজে তারা মিলিয়ে নিতে পারে এদিক ওদিক দিয়ে। বাট যদি এটা ঘন্টার পর ঘন্টা, ডে, এভরি সিঙ্গেল ডে হয়, তাহলে সেটা আসলে বিশেষ করে আমার দেশ বাংলাদেশের মতো দেশের যেন খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তো এই জন্য আর কি বলা, আমি কি বলবো, যে আসলে আমার কাছে জাস্ট আজকে আমি একটা আমার ফেসবুক প্রোফাইল একটা স্ট্যাটাস দিয়েছিলাম। আসলে আমি যে মেজর যে কয়েকটা ক্ষতি, 4টার আসলে ক্ষতি আমার কাছে মনে হয়েছে যে ট্রাফিক সিগন্যালের কারণে, ট্রাফিক জাস্ট অনলি ট্রাফিকের কারণে হয়। 1 নম্বর অর্থনৈতিক ক্ষতি প্রচুর পরিমাণে, 2 নম্বরে সময়ের প্রচুর অপচয় সময়ের, 3 নম্বরে আমি যেটা বলতেছিলাম যে প্রোডাকশন, প্রোডাক্টিভিটি এত পরিমাণে কমে যায় যেটা চিন্তার বাইরে। কারণ আসলে আমার কথাগুলো আপনারা হয়তো বুঝতে পারবেন না, তো জানি না, জাস্ট দিস এগুলো সম্পূর্ণ আমার পার্সোনাল অপিনিয়ন, আমার অবজারভেশনে পার্সোনাল। আমি অনেককে চিনি বিদেশে ভালো ইউনিভার্সিটি রিসার্চ করতেছে, ভালো ইউনিভার্সিটি স্টাডি করতেছে, ভালো ইউনিভার্সিটিতে জব করতেছে, ভালো কোম্পানি জব অনেক, এবং অনেকে গ্লোবাল আইকন বলতে গেলে হয়ে গেছে অলরেডি, এবং দেশের মধ্যে সেরা আইকন। বাট এই জিনিসটা আমার সবচেয়ে খারাপ লাগে, আসলে যারা সেলিব্রিটি তারা আসলে ট্রাফিকটা খুব সহজে ফেস করে না, তারা কখনো, তারা সবসময় এই ট্রাফিকটা ফেস করে সাধারণ দিনমজুর, বেশিরভাগ সময় যারা সাধারণ কর্মচারী, সাধারণ জনগণ বেশিরভাগ, তারা আসলে ঠিক টাইমে কখনই পৌঁছতে পারে না বাংলাদেশে। শুধুমাত্র ঢাকা সিটিতে না, আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রায় প্রত্যেকটা সিটিতে, এবং বিশেষ করে যারা আসলে যেই দলে ক্ষমতায় আসে, তারা আসলে রাস্তার মধ্যে সবচেয়ে বিশেষ করে অবৈধ দোকান পাট, মার্কেট যেটা বলেন আসলে, এগুলা তারা তৈরি করে, এরপরে অবৈধভাবে রাস্তার জায়গা তারা নিজস্ব দলের প্রচারণার জন্য ঘর তৈরি করে, যেভাবেই হোক, এটা হয়ই যেই ক্ষমতায় আসুক। এখন পর্যন্ত আমার জানা মতে, আমি জাস্ট জানি না জাতীয় পার্টি, জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি, আমি জানি না আসলে সবাই আসলে দেশের জন্য চিন্তা করে, এটা সবাই বলে, কিন্তু অ্যাকচুয়ালি যে জিনিসগুলো আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি দেশ সংস্কার করবেন। সংস্কার বলতে কি বোঝা? আমি আমার জীবনে একটা জিনিস আমি সংস্কার বলতে বুঝি, যেই সংস্কারে দেশের জনগণের কাজে আসবে। জাস্ট নট অনলি এই বিচার ব্যবস্থা ভালো হইলেও যাতায়াত ব্যবস্থা ভালো নাই, আমার কাছে এটা কোনোদিন সংস্কারই মনে হয় না। সংস্কার হতে হবে যেই সংস্কারগুলো জনগণের জন্য সবচেয়ে বেশি বেনিফিট আসবে। আপনার যদি ট্রাফিক সিগন্যাল, আপনার যদি রোড ট্রাফিক সিগন্যাল এগুলো যদি ভালোভাবে চলে, তাহলে অধিকাংশ রোড অ্যাক্সিডেন্টগুলো ঘটবে না, তার জন্য বিচার আসতে হবে না, তাদের জেলে যেতে হবে না, তাদের পুলিশের দ্বারস্থ হতে হবে না, তাদের হসপিটাল যেতে হবে না। সো আপনার আমার কাছে মনে হয় কোনো জিনিস ঘটার আগে জিনিসটা কেন ঘটে সেটা খুঁজে এবং এই জিনিসগুলো সমাধান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই জ্ঞানী, আমি সবার প্রতি রেসপেক্ট সহকারে
আমি জাস্ট একটা জিনিস আমার কাছে কনফিউজিং লাগছে, ডক্টর মোহাম্মদ ইউনূস মানে বাংলাদেশের একজন আইকন, বাংলাদেশের একজন, তার লেভেল ওয়ার্ল্ডে মানে যার বিল ক্লিন্টনের সাথে একজন ফ্রেন্ডস, তো তার লেভেল কত হাই লেভেলের, সমালোচনা না আসলে। আমার কাছে একটা জিনিস মানে দেখেন, যে সরকারি ক্ষমতায় আসে আপনি তার বিরুদ্ধে কথা বলতে গেলেই সো মানে তার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। সো ওইখান থেকে আমার কাছে মনে হয়েছে যে এখন একটা কিছু বলা যায়, আমার ভিডিও আসলে কেউ দেখবে কিনা সেটাও আমি জানি না, আমি জানিও না, দেখেন না দেখেন সেটা আপনার বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সে পৃথিবীর প্রায়টা দেশে আমার কাছে মনে হয় ট্রাভেল করছে, আমি সার্চ করে নেই, আমার কাছে মনে হয় দরকার নেই, সে যোগ্য মানুষ এবং তার যে স্পিচগুলো প্রত্যেকটা খুবই মূল্যবান, তার কথার মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড মানে মানে প্রতিটা ওয়ার্ড আমার কাছে মনে হয় শেখনীয় এবং শিখিও চেষ্টা করি। তো আমার কাছে মনে হচ্ছে তিনি এত সুন্দর সুন্দর দেশে ঘুরছেন, এত দেশ সুন্দর সুন্দর পৃথিবীর প্রত্যেকটা দেশে, প্রায় প্রতিটা দেশে, আফ্রিকা বা এশিয়ার কয়েকটা দেশ বাদে প্রতিটা দেশে ট্রাফিক রুলস রেগুলেশন খুবই স্ট্রিক্ট, আপনি যেই হন। আপনি ইউকেতে হয়তো দেখছেন যে ঋষি সুনাক তার সিট বেল্ট না পড়ার কারণে তাকে জরিমানা দিতে হয়েছে। বাংলাদেশে কয়টা বাস ড্রাইভার সিট বেল্ট পরে, কয়টা মন্ত্রী মিনিস্টার সিট বেল্ট পরে, মানে এবং কি তারা কয়টা মানে তারা আসলে আমি জানি না, আপনি যত ভিআইপি হন ইউ শুড ফলো দ্য রুলস, এবং রুলস হবো সবার উপরে, এর উপরে কিচ্ছু নাই, এটা আমার কাছে মনে হচ্ছে। ওইখান থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি বাংলা ট্রিবিউনে একটা নিউজ দেখলাম যে সেখানে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে তিনি এই সাজেশন চাচ্ছেন কীভাবে ট্রাফিক কমানো যায়। আমি খুবই মানে পজিটিভ যে জাস্ট কেউ একজন প্রথমে এই বিষয়টা কথা বলছে, এবং আমি ওই দিনকালা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, তো আমার এক বড় ভাই তিনি বলছেন যে আসলে ঢাকাকে অনেক সময় বিকেন্দ্রীকরণ করা দরকার। হ্যাঁ, এটাতে আমি খুব মানে কি বলে সুন্দর মতামত দিছে। তবে আমার কাছে মনে হয় মানে ঢাকার যে বিগ প্রজেক্টগুলো নেয়, যেমন ধরেন গিয়ে রাস্তায় মানে কি বলছো মেট্রো করছে ঠিকই, কিন্তু মেট্রোর উপর দিয়ে চলে ঠিকই, রাস্তার নিচের দিয়ে কোনো চলে না। পৃথিবীর আপনার যেই দেশে যান মেট্রো আছে উপর দিয়েও চলে নিচ দিয়েও চলে ভাই। বাংলাদেশ কেমন তো মেট্রো বানালো যে নিচ দিয়ে মানে পিলারের কারণে নিচ দিয়ে গাড়ি যাতায়াত করতে পারে না, দুই সাইড দিয়ে যেতে হয়। যারা ইউএসএতে আছেন, যারা চায়নাতে আছেন, যারা জাপানে আছেন, যারা কোরিয়াতে আছেন, যারা বিভিন্ন দেশে আছেন, তারা অবশ্যই দেখতেছেন। কিন্তু আমি জানি না আপনি যদি মেন রোডটা বন্ধ করে যদি মেট্রো বানান তাহলে আপনার মানে এই জায়গাটা আসলে কেন বানানো হয়েছে, মানে জায়গাটা কি কাজে ব্যবহার করলেন, জায়গাটা তো অপচয় হলো না। সো আপনার যদি সঠিক যদি কোনো প্ল্যান পরিকল্পনা থাকে আপনি এই ধরনের প্রজেক্ট কেন নেবেন? এটা তো মানে একে তো জায়গার অপচয়, দ্বিতীয়ত মনে করেন টাকার অপচয়, তৃতীয়ত আপনি এই মেট্রো রেল মানে মেট্রো মানে রাত 12টা পর্যন্ত 27 ডেজ চলে, এবং বাংলাদেশে 7 ডেজ চলে না। এবং এইবার শেখ হাসিনা সরকার মানে যাওয়ার পরে নতুন এই ডক্টর মোহাম্মদ ইউনূস মানে অন্তর্বর্তীকালীন সরকার আন্ডারে যা শুনলাম যে শুক্রবার দিন চলবে, তাও কয়েকটা থেকে কয়টা পর্যন্ত আমার ফিক্সড মনে নেই, এক্স্যাক্টলি আমার মনে নেই টাইমটা। তাহলে মানে জনগণ কি সুযোগ সুবিধা পাবে? তার মানে অফিসে আওয়ার জন্য শুধু কি মেট্রো রেল চালু? সো মানে আমার কাছে মনে হয় যে তাহলে কিভাবে, হ্যাঁ অফিসে আওয়ার পৃথিবীর প্রতিটা দেশে একটু সিগন্যালের কারণে জ্যাম থাকে, তার মানে এনেছেন তারা অফিস টাইমটা মিস করে, তারা সময়ের অপচয় করে। বাংলাদেশে একমাত্র যেখানে আপনি স্কুল যদি থাকে 8টা আপনার বেরোতে হবে 6টায়, স্কুল যদি থাকে আমার 10টা আপনার বেরোতে হবে স্টুডেন্টের 8টার দিকে, তাও ঠিক টাইম মতো পৌঁছতে পারে, তাও হাঁটতে হবে অনেক সময়। অফিসারদের কোনো কথাই নেই। আর যানবাহনের আসলে কি বলবো, আমাদের সিস্টেমটা আসলে খুবই বাজে চলে গেছে। এবং আমার কাছে মনে হয় আপনি যদি জাস্ট দুর্নীতিমুক্ত করতে পারেন, মানে প্রতিটা সেক্টর আসলে দুর্নীতিমুক্ত করা দরকার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে দুর্নীতিমুক্ত জাস্ট শুধুমাত্র মানে পরিবহন সেক্টর। আমি আসলে বুঝতে চাইছিলাম যে শাহজাহান খান আওয়ামী লীগের মানে উনি তো নৌপরিবহন মন্ত্রী ছিলেন আগে, এবং ওবায়দুল কাদের সড়ক ও যোগাযোগ মন্ত্রী ছিলেন। আমি জানি না তারা আসলে কি, আমি জানি না তারা অনেক বিজ্ঞবান ছিল, বাট আমার কাছে মনে হয় তারা আসলে সারা জীবন বিদেশে সফর করছে, শুধু আসছে এনজয় করছে শেষ চলে গেছে। মানে আপনার রোড ডেভেলপ না হোক, আমরা যদি ট্রাফিক কম থাকে, বাট অ্যাটলিস্ট মানে মানুষের ভোগান্তিটা কম পায়। সো এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে।
মানে জিনিসটা, কিন্তু মানুষের ভোগান্তি ঠিকই বাড়তেছে, সুন্দর রোড হইতেছে, কোনো কাজের আসতেছে না। দিন দিন নতুন অনেক গাড়ি বাড়তেছে, মেট্রো হইতেছে, কিন্তু মেট্রো আসলে জনগণের জন্য ঠিকমতো ব্যবহার হইতেছে না। মানে আমার কাছে মনে হয় মেট্রো ব্যবহার করা উচিত। আমি যেখানে আছে হোয়াটসঅ্যাপে, পোল্যান্ডে মেট্রো শুরু হয় 6:30 6টা যেন এরকম, এবং শেষ হয় রাত 12:30টায় লাস্ট মেট্রো। সো আমি যখন মানে অফিস আওয়ারে, এবং অফিস আওয়ার স্যার মানে অফিস আওয়ারে আপনি পাবলিক বাসে জায়গায় পাবেন না, কারণ মানে বেশি মোস্ট অফ দ্য যারা মানে অফিসের কাজে যায় তারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে, কারণ পার্সোনাল কারের থেকে পাবলিক ট্রান্সপোর্টে তারা খুব সহজে পৌঁছাতে পারে। তাহলে বুঝতে পারেন যে বাংলাদেশ যদি পাবলিক ট্রান্সপোর্ট যদি এত মানে খুবই ভালোভাবে করে, মানে ভালোভাবে বলতে মানে এক্সপেন্সিভ না করে, সেকেন্ড যদি ট্রাফিক যদি কম থাকে, আপনি আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো আসলে অ্যাটলিস্ট করা উচিত। জানি না আসলে, আমি হয়তো মানে কথা কোন দিকে যেতেছে বুঝতে পারতেছি না, কিন্তু মানে আমার মাথায় একটা জিনিস আসতেছে যে বাংলাদেশের রোড মানে ট্রাফিক সংস্কারটা সবচেয়ে বেশি জরুরি, এরপরে স্বাস্থ্য খাতে জরুরি, এরপরে শিক্ষা খাতে জরুরি। কিন্তু বাংলাদেশে আমার কাছে, আমার পার্সোনাল মতামতে, ভিডিওটা আসলে একটু লং হয়ে যাচ্ছে, যাই হোক আমি আসলে সরি, মানে যে জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি জরুরি বাংলাদেশের, মানে ট্রাফিক যদি দূর করতে হয়, আমার পার্সোনাল অপিনিয়ন, আপনি আপনারটা অ্যাড করতে পারেন। আমারটা যদি কোনো ভুল থাকে অবশ্যই সমালোচনা করবেন, এবং কিভাবে সংস্কার মানে সুন্দরভাবে করা যায় সেটা আপনি অবশ্যই বলবেন। 1 নম্বর আমি যেটা বলছি, যেটা আমি নিজে আমি লিখছিলাম যে বাংলাদেশ পাবলিক বাস দরকার, মানে সবচেয়ে বেশি পাবলিক ট্রান্সপোর্ট, কোনো ধরনের প্রাইভেট বাস চলবে না। আমি এই পর্যন্ত আমি পোল্যান্ডে দেখি নাই, চায়নাতে দেখি নাই। আমি এই 2 দেশে মানে আমার যাত্রা, 2 দেশে আমার থাকা হয়েছে, 2 দেশে আমি দেখি নাই। তো মানে আমার মাথায় আসে না যে টাকাগুলো কই যায়। লাইট ঠিক করতে হবে, এবং কেউ যদি সিগন্যাল না মেনে চলে, আই মিন লাইট, তার লাইসেন্স অনুযায়ী অটোমেটিক মামলা হবে। আপনার কিছু করতে হবে না, কারণ প্রতিটা পয়েন্ট আপনার ক্যামেরা ফিট করতে হবে, মামলা হবে। এবং 2 থেকে 3 বার অবৈধভাবে সিগন্যাল ভঙ্গ করলে তার জরিমানা ও তার লাইসেন্স বাতিল হবে, এবং পরবর্তী তার লাইসেন্স বাতিল হবে 3 বছরের জন্য। 3 বছরের জন্য তার লাইসেন্স বাতিল, এবং পরবর্তী 3 বছর সে কোনো ধরনের লাইসেন্সের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। যে আপনার লাইসেন্স বাতিল হয়ে গেল, আপনি নতুন করে পরীক্ষা দিলেন, না, তা না। আপনার লাইসেন্স 3 বছরের জন্য বাতিল, এবং আপনার নতুন করে আবার 3 বছর পর ড্রাইভিং করতে হলে, এটা হলো কোনো কার ড্রাইভার অবৈধভাবে কেউ মোটর বাইক হোক বা কার হোক, যাই হোক, মানে আপনি অবৈধভাবে 3 বার ইচ্ছাকৃতভাবে সিগন্যাল ভঙ্গ করলে আপনার লাইসেন্স বাতিল এবং জরিমানা হবে। সো আপনি যদি চান এটা করার জন্য করেন, আপনার লাইসেন্স, আপনি এরপর ড্রাইভিং করতে পারবেন না। আপনি যদি অবৈধভাবে ড্রাইভিং করেন, ধরা খেলে আপনি জেলে, মামলায় আপনি জেলে যাবেন। আইন সবার উপরে থাকতে হইও। জাস্ট আমার কাছে মনে হয় আইন ইজ আইন, মানে ল ইজ ল। আপনি আইনের সাথে কারোর কোনো সম্পর্ক নাই। আপনি মিনিস্টার হতে পারেন, মিনিস্টার ছেলে হতে পারেন, আপনি এই কি বলে মসজিদ ইমাম হতে পারেন, কিছু আসে যায় না। আইন ভঙ্গ করছেন, আপনার শাস্তি পেতেই হবে। আপনি প্রাইম মিনিস্টার হন, ডাজেন্ট ম্যাটার, আইন সবার উপরে। এরপর 3 নম্বরে, রিক্সা যারা চালান তাদের জন্য আলাদা একটা লাইন, কোনোদিন মেইন রোডে না। আমার কাছে মনে হয় রিক্সা চালকদের জন্য তাদের গলির ভিতরে যেগুলো, ওখানে তো পাবলিক বাস যেতে পারবে না। সো আমার কাছে মনে হয় টমটম যেগুলো, সিএনজি যেগুলো, আমার কাছে মনে হয় না যে সিএনজি বাংলাদেশে দরকার, যদি পাবলিক বাস ঠিক মতো থাকে। আপনি সিএনজিটাকে কীভাবে ব্যবহার করবেন? বাংলাদেশের অন্য সব যত সেক্টরগুলো আছে প্রোডাকশনের জন্য, আদার্স অন্য সেক্টর আপনি তাদেরকে চাকরি দেন। আপনি ঢাকাকে বিকেন্দ্রীকরণ করেন, ঢাকার বাইরে কারখানা তুলেন, তাদেরকে কাজে দেন। তাদেরকে আপনার ময়লার মানে সেক্টর অভাব নাই কাজে লাগানোর জন্য। জাস্ট মান্থলি তারা একটা ফিক্স স্যালারি পাবে, তারা হ্যাপি। তারা দিন শেষে পরিশ্রম করে কত টাকা পায়, কারণ তারা এক সিগন্যালে বসে দিন শেষ। যাই হোক, আলাদা লাইন হবে, তাও আমার কাছে মনে হয় না মেন রোড কখনো তাদের জন্য অ্যালাউ হবে না। আপনি যাই বলেন, আপনার রিক্সা ঘুরতে ভালো লাগলে কিছু করার নেই, বাট মানুষের জীবন সবার আগে। কারণ রিক্সা মানে বাসের এই ডাইন দিক দিয়ে যায়, বাম দিক দিয়ে যায়, হাইওয়ে রোডের উপর দিয়ে উঠে। এখন আবার মানে যে জাস্ট কয়েকদিন তারা ফ্লাইওভার দিয়ে চাইতেছে,
আর এখন তো ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক রিক্সাতে খুবই বাজে অবস্থা। মোটর বাইক, কার, বাস, ট্রাক এক লাইনে চলবে, রিক্সার লাইনে আসতে পারবে না। এবং মোটর বাইকগুলোতে মানে স্কুটার একসাথে রিক্সা লাইনে কখন আসতে পারবেন না, এই জন্য আপনার জন্য অ্যালাও না। আপনি ওই লাইনে গেলে কোনোভাবে ক্যামেরার সামনে যদি থাকেন, জাস্ট ইউ কট। রিক্সার কোনো সিগন্যাল, রিক্সা যদি কোনো সিগন্যাল ভঙ্গ করে 7 দিন তিনি রিক্সা চালাতে পারবেন না, ও সাথে 500 টাকা জরিমানা। দিস ইজ মাই, মানে এটা আমার মতামত। 4 নম্বরের পর কোনো পাবলিক অবৈধ পথে রাস্তা পারাপার হলে তার মৃত্যুর জন্য তার নিজের দায়ভার নিতে হবে, তার নিজের অবৈধভাবে, মানে যেখানে রাস্তা পারাপার নাই, মানে প্যাডেস্ট্রিয়ান যেখানে নাই, রাস্তা পারাপারে ড্রাইভারকে সব সময় পাবলিককে প্রাধান্য দিতে হইবে। এরপরে স্কুলের ছাত্রদের ষষ্ঠ থেকে এই সপ্তম শ্রেণী পর্যন্ত, আচ্ছা, স্কুলের ছাত্রদের ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ফুল ফ্রি পাবলিক বাসে, এবং সপ্তম থেকে ছাত্রছাত্রীদের সপ্তম থেকে এরপর মাস্টার্স স্টুডেন্ট পর্যন্ত 50% ভাড়া, 50% আপনার স্টুডেন্ট 50% ভাড়া মাস্টার্স স্টুডেন্ট কার্ডে। তবে এইটা শুধু স্টুডেন্ট কার্ড থাকবে প্রত্যেকটা ইউনিভার্সিটির, এবং স্টুডেন্ট কার্ডগুলো আপনার বিআরটিএ বা বিআরটিআই এখানে অথরাইজ থাকবে। আপনার যে কোনো একটা স্কুল, পাবলিক স্কুল, প্রাইভেট স্কুল দিয়ে দিলে হলো না, এটা সে যে অথরাইজ স্টুডেন্ট এটাও প্রমাণিত হবে এর দ্বারা। সো আপনার হ্যারাসমেন্টের খুবই কম, যে আপনি মুখে বললেন যে আপনি স্টুডেন্ট, তা না। সো আপনার রিচার্জ করতে হবে প্রতি মাসে, তাও প্রতিটি স্টেশনে অটোমেটিক্যাল মেশিন থাকবে, বিআরটি এর মেশিন থেকে রিচার্জ করতে পারবেন, বা বিআরটির যেখানে অফিসাররা মানে শাখা থাকবে, ব্রাঞ্চ, প্রত্যেকটা কয়েকটা সেকশনে, যেমন ফার্মগেট বলি, মতিঝিল বলি, এরপরে রামপুরা বলি, এরপরে গুলিস্তান বলি, এই জায়গাগুলোতে বিআরটি এর অফিস থাকবে, সেখানে আপনি রিচার্জ করবেন। স্টুডেন্ট 50%। এরপরে বাস নির্দিষ্ট স্টেশন ছাড়া কোথাও থামবে না। সো পাবলিক বাস যদি করেন, পাবলিক ড্রাইভার যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, মানে গভর্নমেন্ট সরাসরি মানে বিআরটি থেকে ভাড়া পায়, তাহলে তার কোনো প্যারা নাই যে সে যেখান থেকে মানে এখান থেকে সেখান থেকে যাত্রী উঠাইব, সে স্টেশন থামাইবেই না। বুঝতে পারছেন? সো আর নতুন করে পর্যাপ্ত স্টেশন তৈরি করতে হবে, যাতে জনগণের সুবিধা হয় যাতায়াতে। সাধারণ সকল নাগরিককে পাবলিক বাস ও মেট্রোতে চলাচলের জন্য বিআরটিসি থেকে কার্ড তৈরি করে নিতে হবে। মাসিক ভাড়া 1500 থেকে 2000। সাধারণ সকল নাগরিক, আপনি বাসও ব্যবহার করতে পারবেন, এবং কি আপনি মেট্রোতে ব্যবহার করতে পারবেন। আমার কাছে মনে হয় দিস ইজ এনাফ। এরপরে প্রতিটা জেলায় পাবলিক বাস থাকবে, তার মানে এই না যে পাবলিক বাস শুধু ঢাকা সিটিতে, চট্টগ্রাম সিটিতে, খুলনা, না, প্রতিটা জেলায় পাবলিক বাস থাকবে, এবং প্রতিটা এমপ্লয়ি গভর্নমেন্ট মানে বিআরটি এর আন্ডারে থাকবে। কেউ বিআরটিএ বা বিআরটিসি এর কর্মকর্তার কাছে ধরা খেলে, কারণ আপনি যে মানে উঠতেছেন ভাড়া, আপনার স্টুডেন্ট কার্ড আসলে টাকা আছে কিনা, বা আপনার যে সাধারণ কার্ড আসলে রিচার্জ করছেন কিনা, আপনি যে চলবেন তা না, আপনি যদি ধরা খান তাহলে আপনার 5000 টাকা জরিমানা। আপনি শুধু ধরা খেলে একবার 5000 টাকা জরিমানা। আপনার ভাড়া যদি 50 টাকা, আপনি 50 টাকা ভাড়া দিয়ে উঠবেন না, কিন্তু আপনি জরিমানা খাবেন 5000 টাকা যদি ধরা খান বিআরটিসি। আপনি যেই হন, মানে আওয়ামী লীগের কর্মী হন, বিএনপির কর্মী হন, জামাতের কর্মী হন, জাতীয় পার্টির কর্মী হন, আমদল হন, বাম দল হন, যেই দল হন, দ্যাটস ইট। বাসের সব ধরনের সার্ভিস লিগেল, ইন্টারনেট ভিত্তিক করতে হইব। ইন্টারনেট ভিত্তিক, ইন্টারনেট মানে আপনি স্ক্যান করে পে করতে পারবেন। আমি বুঝি না ভাই, জাস্ট পলক ভাই যে মানে সে যে কি ডিজিটাল করছে আমার মাথায় আসে না। খুবই বাংলাদেশের ট্যালেন্টেড স্টুডেন্টের অভাব নাই। বুয়েট মানে কতগুলো মানে কম্পিউটার সায়েন্স স্কুলের অভাব নাই, মানে কত ইনস্টিটিউট আছে, তা এগুলো খুবই ইজি কাজ। আমরা অন্যের উপর নির্ভর করে বসে থাকি কীভাবে কী করবো। ভাই ডিজিটাল যেগুলো করে দরকার ওইগুলো করেন না কেন? আমরা ডিজিটাল কোনগুলো করছেন ডিজিটাল, আর যেগুলো ডিজিটাল করছে এগুলো অনেক কাজেই আসে না। এরপরে শুধুমাত্র বিআরটি এর ড্রাইভার, টিকিট চেকার ছাড়া সকল ধরনের, শুধুমাত্র বিআরটিসি এর কর্মকর্তা ছাড়া সকল ধরনের সরকারি কর্মকর্তাকে ভাড়া প্রদান করতে হইব। যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবেন ভাড়া প্রদান করতে হবে, উপায় নেই। এরপরে সরকারি রাস্তা যতটুকু জায়গা নেওয়া আছে তার পর্যন্ত সুষ্ঠু ব্যবহার করতে হবে। অবৈধ কোনো দখল চলবে না, এটা আপনাকে ঠিক করতে হবে। তাহলে আপনার ট্রাফিক খুব ইজি, মানে এটা আহামরি কোনো কিছুই না। যদি আপনার পকেটে টাকা না চান, যদি আপনি নিজে দুর্নীতিতে জড়াতে না চান, তাহলে এটা খুব ইজি।
আর আপনি যদি চান যে পাবলিক বাস প্রাইভেট বাস বন্ধ করতে পারবো না, কারণ প্রাইভেট বাস থেকে আপনার কাছে কমিশন আসে, সো ইজি, দুটোই ইজি। জাস্ট জনগণের জন্য যদি কিছু করতে চান জীবনে তাহলে ভালো কিছু করার চেষ্টা করেন, আর যদি কিছু করতে না চান তাহলে কখনো ওই ক্যামেরার সামনে এসে সুন্দর কথা বলবেন না যে উন্নয়ন এই ওই হ্যান ত্যান করতেছেন। এরপরে লাইসেন্স বা গাড়ি চালানোর কোনো ইকুইপমেন্ট ছাড়া ড্রাইভিং করলে 2000 টাকা জরিমানা দিতে হইব, অন্যথায় লাইসেন্স বাতিল হয়ে যাবে ইনস্ট্যান্ট। আপনি যদি গাড়ির সিট বেল্ট ছাড়া, আপনার জন্য শাস্তি থাকবে কঠিন। সো আপনাকে ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস, মানে রুলসের বাইরে কিছু করার নেই, আপনার আইন ফলো করতেই হবে, রুলস যেটা আছে ওটা ফলো করতে হবে আপনাকে। বাসের কোনো নাম আমার কাছে মনে হয়, বাসের আসলে জানি না, এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন, আমার কাছে মনে হয় 1 নাম্বার দিয়ে 2 নাম্বার দিয়ে কত নম্বর বাস কোন লাইন থেকে কোন লাইন যাবে, সো আমার কাছে মনে হয় এটা দিলেই এনাফ। এরপরে ঢাকা, আসলে এটা এখানে প্রশ্ন যে ঢাকার প্রতিটা আসলে যে তাহলে মতিঝিল যারা যাত্রাবাড়ি থাকে তারা কিভাবে উত্তরা যাবে, তারা কিভাবে মিরপুর ওপর গাজীপুর যাবে, টঙ্গী যাবে যারা কাজ করে। সো আমার কাছে মনে হয় যে আপনি যদি চান যে মানে ঢাকার প্রতিটা এলাকায় বাস থাকবে আলাদা আলাদা। ধরেন 1 নম্বর যেটা বাস, আমি জাস্ট সাপোজ এক্সাম্পল বলতেছি যে নারায়ণগঞ্জ থেকে এটা জাস্ট যাত্রাবাড়ি পর্যন্ত যাবে, যাত্রাবাড়ি বা শনিয়ারকা, যাত্রাবাড়ি থেকে যেই বাসটা যাবে ওই বাসটা কয়েকটা পয়েন্টে যাবে যাত্রাবাড়ি থেকে, একটা বাস তো না, নারায়ণগঞ্জ থেকে 2টা বা 3টা বাস আসবে, মানে একটা বাস আসবে, ওই বাসটা মানে বাসের সংখ্যা আপনি বাড়ান পাবলিক, জাস্ট আপনি প্রতি 20 মিনিট 30 মিনিট পর একটা বাস আনান, নো প্রবলেম। ড্রাইভার সে তার 8 ঘন্টার উপর ড্রাইভিং করতে পারবো না, সো আপনার ড্রাইভার আসবে আপনার প্রচুর পরিমাণে ট্রেনিং সহকারে, সো আপনার কোনো সমস্যা নাই। আর এখন একটা ড্রাইভার সে 10 ঘন্টা 12 ঘন্টা ড্রাইভিং করে এবং তার কোনো পরের দিন তার স্বাস্থ্যের কোনো খোঁজখবর থাকে না, সে যে ফিট কিনা সেটাও জানে না। এবং আমার কাছে মনে হয় জাস্ট আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট করেন, আপনি পাবলিক ট্রান্সপোর্ট মহিলাদের জন্য জাস্ট অনলি করতে পারবেন, দিস ইজ লিখে রাখবেন। সো আপনার কোনো চেকার দরকার নাই, পাবলিক বাসের মধ্যে যে টিকিট সে টাকা কাটছে কিনা টিকিট কাটছে কিনা কোনো কিছু দরকার নেই, সে যদি ফিরিয়ে যাক, বাট প্রত্যেকটা মানুষ ঠিকমতো ট্যাক্স পে করতেছে কিনা সেটাও আসলে জরুরি, এখানে অনেকগুলো বিষয় জরুরি। কিন্তু আমার কাছে মনে হয় যে ট্রাফিক দূর করার জন্য দিস আর গুড ইনাফ। এরপরে যাত্রাবাড়ি থেকে বাস যাবে গুলশান বলি, বনানী বলি, ফার্মগেট বলি, ধানমন্ডি বলি, মানে আপনি ডিভাইড করতে পারেন। ঢাকার মধ্যে এই বাসগুলো এই বাস এত নম্বর বাসটা শুধু এইদিকে যাবে, এত নম্বর বাসটা শুধু এই রোড থেকে এই রোডে যাবে। সো পাবলিক 10 মিনিট হাইটে বাস স্টেশনে উঠুক, তার তো যেখান থেকে অফিসের সামনে থেকে বাস উঠার দরকার নেই, স্টেশন ছাড়া কোনো বাস থামবে না, তার একটু হাঁটাও হইলো। আমরা তো এমনি এখন জ্যামের জন্য হাইটে অফিসে যাই, সো আপনি হাইটে স্টেশনে ওঠেন। এরপরে আমার কাছে মনে হয়েছে যে মানে প্রত্যেকটা ধরুন কমলাপুর রেল স্টেশনের বাসগুলো জাস্ট বিমানবন্দর রেল স্টেশন যাবে, বিমানবন্দর বাসগুলো কমলাপুর থেকে আসবে। সো যারা মানে এদিকে যাওয়া আসা করেন তারা এই বাসগুলো ধরবেন, তারা আর অন্য বাসগুলো ধরবেন না। এখন হয় কি যে যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জ থেকে যে বাসটা শুরু করে সেই বাসটা ডাইরেক্ট উত্তরা যায়, সে বাড্ডা রামপুরা, মানে এই যে মনে করেন আবুল হোটেল, এগুলো পুরো ট্রাফিক সিগন্যাল মানে ঠেলে যায়, একটা মানে কি যে অবস্থা, মানে একটা মানে কয়েকটা বাস যায় একই লাইনে কয়েকটা বাস যায়, পাড়াপাড়ি লাগায়, মানে সত্য কথা বলতে পাড়াপাড়ি লাগা থেকে বেশি যাত্রী নিব, সিম্পল। হ্যাঁ, আমি এইগুলাতেই করছিলাম, এর থেকে বেশি কিছু করি নাই। আর তারপর আর যে জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে আসলে করা উচিত, এই বড় যে কারখানাগুলো ঢাকার মধ্যে, যেমন অনেক বড় বড় অফিস আছে যেগুলা আমার কাছে মনে হয় এগুলো ঢাকার বাইরে নেওয়া উচিত। যেমন ধরেন কেরানীগঞ্জের এখানে, আপনি কেরানীগঞ্জের বাইরে একটু আনেন, সো মানে কিছু পয়েন্টে কিছু বড় বড় অফিস, জাস্ট অনলি ইউ ক্যান মানে হ্যাভ এ হেড অফিস ইন ঢাকা ক্যাপিটাল। মানে ঢাকা অফিসে যদি আমরা হেড অফিসগুলো রাখি, আদার্স যদি সেক্টরগুলো যদি আমরা ভাগ করে দিই, আমার কাছে মনে হয় জনগণও কমবে, আপনার ঢাকাকে সুন্দর একটা সিটিতে বসবাস করতে মানে সুন্দর একটা সিটিতে দেখাতে পারবেন। মানে ট্রাফিক বলেন, এয়ার বলেন, মানে যেটাই বলো না কেন, আমার কাছে মনে হয় উই উইল হ্যাভ এ ওয়ান্ডারফুল সিটি। বাট এখন আমি একজন আমার যাই হোক আসলে অনেক লং হয়ে যাচ্ছে, তো আপনি যদি সমালোচনা করতে চান আমি আপনাকে অভিনন্দন জানাই, তবে আমার ভুল হলে অবশ্যই ধরাই দিবেন, আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ।